আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ১৩ লেখনীতে সালমা চৌধুরী। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকল। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনও নিচেই আছে, ২-৩ দিনের মধ্যেই উপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। মিম, আপু মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসল। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করল। মিমের জন্য আনা জিনিস মেঘের ৩ ভাগের ১ ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে, তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলব নে। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। তারপর ২ বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ ৩ ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখে পড়তেই অকস্মাৎ হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করল, আম্মু, রান্না হয়েছে? মালিহা খান, হ্যাঁ, রান্না শেষের দিকে, খেতে দেব তোকে? আবির, হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে, এখনও আড্ডা দিচ্ছে, দেখলে নিশ্চিত মাইর দেবে। এই ভয় রুমে যেতে নেই মেঘ। ৪-৫টা সিঁড়ি উঠল কি না, অকস্মাৎ আবির ডেকে উঠল, মেঘ, এদিকে আয়। আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করল না, চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসল। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দেখছে। মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট করে বলল, নে, খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বোঝ। এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেঙজি কাটল আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবির ভাইয়ের কথায় আতকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসল। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাই আবার বসা থেকে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতি কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জল জল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে, কিন্তু শেষ হওয়ার আগেই আবির আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয় বলতে চাইলেও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারো কথা শোনে না। বড় বাব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা, কাকামণি, কাকিয়া কারো কথা শোনে না। তানভীর এত বছর ধমকে একটু আড্ডু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ ভতা করে রাখত। তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাত। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি, যে মেঘকে শাসন করে, জোর করে খাওয়ায়, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয়। তানভীর ভাইয়ার সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না। কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করল।
মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বেরিয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসল। রাত 12টার উপরে বাজে, মেঘ পড়তেছে, কিন্তু আবির ভাই এখনও আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারো চোখে ঘুম নেই। দল থেকে মনোনীত পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণা চালাতে হবে। তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। গোপন মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হলো। এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে, রাশভারী কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মেয়ে হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিবেন। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথা পাত্তাই দিল না, হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর সত্যি কথা বলেছে। মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শোনো মেয়ে, এই আমিময় আবির অন্য কালো মালিকানায় বন্দী। আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। মেয়েটা অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে। কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত্যু ভালোবাসবো তাকে। মেয়েটার চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল, শুনো মেয়ে, আমি শুধুই তোমার মোহ। দুদিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে কখনো তোমাকে অজুহাত দেবে না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে, যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির। পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না, প্লিজ আব্বুকে কিছু বলবেন না, প্লিজ। আবির মুচকি হাসল। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের। হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি। হাসি মুখে জিজ্ঞাসা করালেন, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এমপি এবার চিন্তিত স্বরে বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানভীরকে নিতে এসেছিলাম। এত রাতে কিভাবে যাবে এজন্য? এমপি আবারও হাসি মুখে বললেন, মিটিং শেষ, খাওয়া দাওয়া করে চলে যেও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপিও আর জোর করলেন না। আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানভীর। অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া, এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানভীর আস্তে আস্তে বলল, তাকে কি বুঝাতে পারছো? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বুঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয়। তানভীর এবার অভিযোগের স্বরে বলল, আমি কি করব বলো ভাইয়া? কোনো দরকারে এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং, সবকিছু এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে 2-1 বার এমপির বাড়িতে আসতেই হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব, দেখলেই ছুটে আসে, তোমার কথা জিজ্ঞেস করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না। আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখেটা পড়লে তো আমাকে কালারিং বানাবে, ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমি ফাঁসব। তাই তোমাকে বলেছি। একদমে কথাগুলো বললে তানভীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নেই মেয়ে, আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজে মনোযোগ দিস। এর মধ্যে বাসায় চলে আসছে দুজন। প্রায় রাত 1:30টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে, পিছনে তানভীর ভাইয়া। আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠেছে। সেই 12টা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুণের শেষ করে ফেলছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে।
বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির মেঘের দরজায় টুকা দিল, 2 বার সদ্য হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কোচলাতে কোচলাতে তাকালো, সহসা অক্ষিযুগল বিপুল হলো মেঘের। আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টি সরাতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফসকে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটল আবিরের, কিছুটা নড়ে চড়ে উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলি কেন? আবির ভাইয়ের প্রশ্ন শুনে আতকে উঠে মেঘ। অকস্মাৎ চিরচেনা গতরের কাপাকাপি তীব্র হয়ে উঠে, বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃৎস্পন্দন অনেক বেশি জোরালো হলো। চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গেছিল। আবির ভুরু কুচকে টাকালো, সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই যাসনি? সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টাদশীর এখনও হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কথা আটকে আসছে গলায়, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ঝাড়ে ভারী স্বরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ? কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না। আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার 3 হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে, ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল, ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। ভ্রু কুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল, এই হুমতে যেন এক আকাশসম ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ অতর্কিত তাকালো আবির ভাইয়ের অভিমুখে। এই মোহঘোর মেশানো হুম শোনার জন্য মেঘের আমৃত্য আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আবির ভাই প্রতিউত্তরে শুধু হুম হুম বললেই হবে। এসব ভেবেই অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো। 1 সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামিল আবির ভাইয়ের মুখের থেকে। ওষ্ঠপুট নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। অকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এরপরই শুরু হলো কাপাকাপি, বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানেন আবির ভাই থাপড়ি দেন কিনা। সহসা 2 হাত নিজের গালে রাখল মেঘ। ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো, ঢুক গিলে রাগ গিলে সহসা চাতা কণ্ঠে বলল, কেন? গালে হাত রেখে কাপা কাপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলেই 2 চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করল, অফিসের কল। তৎক্ষণাৎ রিসিভ করল। 30 সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাবার শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়াল। মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির সহসা উত্তর দিল, এই হুমটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা? আবির ঘাড় ঘুরিয়ে টাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে।
আবির ভাই এত সহজেই মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোফুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখেই এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকেও তাকালো, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ার এত কথার মধ্যে হুটায় যেন বারবার কানে বাজছে মেঘের, সবগুলো কথাই মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ার কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সব শেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল, আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতেই আবির ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসল। মেঘ সবসময় জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায়ই, পাশাপাশি তানভীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সব কিছু সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে। কি সব ধ্বংসের কথা বলল, এসব কথা, কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল, ভালোবাসা মিশ্রিত কণ্ঠে হুম বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও 2-4 জন। এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছেন, এতে মেয়ের খুশির সীমা নেই। কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাইয়া গতরাতে বুঝিয়ে গেল, তার পরও যদি মেয়ে পাগলামিই করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে। আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, যাতে আব্বু এমপি হতে পারেন। তানভীরের চোখ ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথায় আমার 15 দিনের সমস্যা সমাধান করে দিলে। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পারছো, এতেই খুশি। এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকেই আকাশে মেঘের গর্জন। কোচিং শেষে বাসায় এসেছে মেঘ। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছুটোছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখেই কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা মেঘের চোখে মুখে পড়তেই হুঁশ ফিরল অষ্টাদশীর। বেলকনি থেকে রুমে চলে গেল। টাওয়েল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসল। মোবাইলের ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসের বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে, সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভিতর। আবির ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসল মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায়, তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘণ্টা 2 পড়াশোনা করল মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবেন না বলেছেন। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টি শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুতেই পারেননি ওনাদের।
তানভীরও হইহল্লা করে বাড়ি ফিরে এসেছে ঘণ্টাখানেক আগে। আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য। মেঘ নেমেই একবার দেখল ডাইনিং টেবিলের দিকে। আবির ভাই এখনও ফেরেননি, বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে। তখনই কাক ভেজে হয়ে ফিরেছে আবির, মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ির দিকে যাচ্ছে। মালিহা খান ডেকে বললেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতা টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামল। ততক্ষণে মোজাম্মেল খান, আলী আহমেদ খান চলে গেছেন। তানভীরের খাওয়াও শেষের দিকে। আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ার দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল, দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ। আবির বসে বলল, কংগ্রাচুলেশন তানভীর, গো আহেড, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ার দিকে যায়। তানভীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবারও তানভীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছেও মাফ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে মিম আর আদিও অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠল, ভাইয়া, আমাদের ট্রিট দিবা না? তানভীর বলল, কি ট্রিট চাস বল? মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। তানভীর বলল, ঠিক আছে, তাহলে আজকে তোদের জন্য নুডলস ট্রিট দিব রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া? তানভীর দাঁত বের করে হাসল আর বলল, হ্যাঁ, আমিই রান্না করব, সাথে ভাইয়া থাকবে। আবির অকস্মাৎ কপাল কুঁচকে ঠাট্টার স্বরে জবাব দিল, এস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্টটাও তো তোকেই করতে হবে। তানভীর ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ার দিকে, তারপর বলল, ঠিক আছে ঠিক আছে, আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে ওঠে, ইয়াহু! তানভীর আতকে উঠে বলে, এই থাম থাম, চুপ কর তোরা। বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তিনজনই থেমে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে, সাথে আবির ভাইকেও পরে পরে দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাউনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 ভ্রু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করল। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামনি আর কাকিয়ার সাথে গল্প করল। এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিকমতো কথাই হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানভীরের রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার ওপর বসে আছে মিম আর আদি। আজ এতটুকু, কাল আবার দেখা হবে। আমৃত্যু ভালোবাসি তোকে, নতুন একটি পর্ব নিয়ে। আর আপনারা যদি আর কোনো উপন্যাস শুনতে চান তাহলে আমাকে বলবেন, আমি সেই উপন্যাস আপনাদের জন্য পড়ে শোনাবো। আর আমার এই উপন্যাসটি কেমন হয়েছে তা আপনারা কমেন্টে বলে যাবেন, লাইক করে যাবেন, সাবস্ক্রাইব অথবা ফলো করে যাবেন।